বিকেলে একদিন ছাদে দাঁড়িয়ে রাস্তার মানুষজন দেখছিলাম। দূর থেকেই দুজন মহিলাকে দেখে খুব পরিচিত মনে হলো। একটু কাছে আসতেই চিনতে পারলাম এ যে শাম্মী আর আন্টি। এক দৌড়ে রুমে এসে চুল টুল আশ্রে ফিটফাট, চোখে কাজল টানতে টানতে বুঝতে পারলাম সুফিয়া খালা দরজা খুলে দিয়েছেন। ছুটির দিন হয় মা সেদিন বাসায় ছিলেন, বাবা বেরিয়েছিলেন কি একটা কাজে। বরাবরের মতোই স্বামী রুমে এসে আমাকে ডেকে নিয়ে গেল। এমন একটা ভাব ধরেছি যেন তাকে দেখে খুব অবাক হয়েছে আমি। আন্টি ডেকে আমারে তার পাশে বসালেন। ব্যাপারটা কেমন যেন একটা বউ শাশুড়ির গন্ধ পাচ্ছিলাম। আমাকে অবাক করে আন্টি মাকে বলতে শুরু করলেন, আপা, স্বামী আর তুলিকে আমি কোনোদিন আলাদাভাবে দেখি নাই। কথাটা শুনতেই আমি চাতক পাখির মতো বসে আছি। অবশেষে আমার ভাবনা, আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তুলিকে আমার খুব পছন্দ আপা। আমার বড় ভাইয়ের ছেলের জন্য তুলিকে নিয়ে যেতে চাই। ছেলে খুব ভালো আপা, এক্সপার্ট ইম্পোর্টের বিজনেস করে, 4-5টা দেশ থেকে ঘুরতে এসেছে। তুলির বাবা আসুক, কথা বলি, তাছাড়া আমাদের কোনো তাড়াহুড়া নেই আপা। মেয়ে পড়তে থাকুক, তার স্বামীর জন্য দেখব না কি পাত্র, কি বলেন আপা? সে আর বলতে আপা, অবশ্যই দেখবেন, তবে এবছর আর ধরবো না। বিয়ে কত ঝামেলা, আগে একটা শেষ করি। ও আপা, যার জন্য আসা, শিমুলের বিয়ে ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখ। হাতে গুনে 12 দিন সময় আছে। গুণধর ছেলে, আর মেয়ে দেখার ফুসরত দেয় নাই। কি বলেন আপা? শিমুল তো কত শান্ত স্বভাবের। সে তো আপনারা আর আমার সামনে। তবে ছেলের পছন্দ আছে। মেয়ে যেমন রূপ তেমনি গুণ। চিটাগাং মেডিকেল কলেজের ছাত্রী, এবার ইন্টার্নি করছে। মেয়ের মামার বাড়ি আমার পুরান ঢাকার। আমার ছোট ননদের বাড়ি থেকে মেয়ের মামার বাড়ি, সেখান থেকে তাদের 6 বছরের পরিচয়। এবার বিয়ের জন্য চাপাচাপি করতে সব খুলে বলল। ছেলে পছন্দ। সংসার যখন ওরা করবে, আমরা অযথা বাধা দিতে যাব কেন? আন্টি আর স্বামী সেদিন আরও 8 ঘন্টার মতো ছিলেন। আমি তাদের পাশে বসে শুধু নির্বাক শ্রোতা ছিলাম। শিমুল ভাইয়ের বিয়ের ব্যাপারটা টুকিটাকি আলাপ করছিল তারা। কত আশা নিয়ে বসেছিলাম হয়তো আমার আর শিমুল ভাইয়ের বিয়ের কথা বলবেন, কিন্তু না, তারা তো বিয়ে দাওয়াত দিতে এসেছেন। 6 বছরের প্রেম তাদের, কই একদিনও তো দেখলাম না তার সাথে অন্য কোনো মেয়েকে। অবশ্য আমি দেখার অপেক্ষায় তো আর কোনো কিছু থেমে থাকবে না। মেয়েও নাকি অপসরী, যেমন রূপ তেমনি গুণ। নিজে ইঞ্জিনিয়ার, বউ ডাক্তার, আর কি লাগে। সেই তখন থেকে অনবরত এই সব ভাবনা মাথায় খেলেই যাচ্ছে। আর হুটহাট তখন কান্না পাচ্ছে। কত স্বপ্ন ছিল শিমুল ভাইকে নিয়ে আমার, না কিছুই হলো না। আজকাল রাস্তাঘাটে পাই শিমুল ভাইকে দেখি, কখনো হাত ভর্তি বাজার, আবার কখনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে চা খেতে খেতে আড্ডায়। ওই দিনের পর একদিনও সকালবেলা শিমুল ভাই 2 হাত ভর্তি বাজারে ব্যাগ নিয়ে হাজির। গুছানো চুলগুলো সামলিয়ে কিছুটা ঝুঁকে পড়লেন। কমলা শেডের একটা শার্ট পরেছে, শার্টের বুক পিঠে ঘামে একটা লেপটে আছে। আমি মাত্র গোসল শেষ করে ভেজা জামা নিয়ে ছাদে যাচ্ছিলাম। শিমুল ভাইকে দেখেই কেমন যেন পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। ওনার বারবারই বাজারের ব্যাগ হাতে আমার কাছে জামাই লাগলো। উনি বাজার করে ঘেমে নিয়ে আসবেন, আমি পানির গ্লাস ওনার হাতে দিয়ে বাজারের ব্যাগগুলো একে একে করে খুলে দেখব। না, এমন কিছুই হলো না। ধ্যান ভাঙলো বাবার ডাকে। রাস্তায় শিমুল ভাই নাকি জোর করে বাবার হাত থেকে বাজার নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে এসেছেন। আমি আর সেখানে দাঁড়ালাম না, সুফিয়া খালাকে ডেকে দ্রুত ছাদে চলে গেলাম। আজকাল বড্ড স্বপ্নদোষ হচ্ছে। পাই দেখি শিমুল ভাইকে, কখনো মাথায় চটি মেরে বলল, কিরে তুলা, আমার বউ দেখতে কেমন? আবার কখনো দেখছি শিমুল ভাই একটা সুন্দর মেয়েকে নিয়ে রিকশায় ঘুরছেন, আমি সেই রিকশার পেছন পেছন দৌড়াচ্ছি। আবার কখনো দেখছি বউ সেজে বসে আছি, কিন্তু শিমুল ভাই অন্য একটি মেয়েকে নিয়ে বলল, তুলা, এই ছেলেকে বিয়ে কর, খুব সুখী হবি। আমি চাইতেও কিছু বলতে পারছি না, খুব জোর করি, চেষ্টা করি কথা বলার, কিন্তু পারি না। এ ধরনের আঠালো জাতীয় জিনিস কিছু একটা মুখ থেকে ভর্তি হয়ে যায়। শিমুল ভাই চলে যায়, একবারও পেছন ফিরে তাকায় না। এরকম স্বপ্ন দেখে বুকে চিনচিন ব্যথা নিয়ে ঘুম থেকে জেগে উঠি। এরপর সারা রাত বিছানায় এপাশ ওপাশ বুকে ভর দীর্ঘশ্বাস ছাড়িয়ে, কিন্তু ঘুম আর আসে না। আসে শিমুল ভাইকে নিয়ে কত স্বপ্ন দেখতাম,
কিন্তু স্বপ্নে তিনি আসতেন না। কিন্তু যখন এলেন তখন সব উল্টোপাল্টা করে দিয়ে গেলেন। অস্থিরতা ক্রমে বেড়ে চলেছিল দিনকে দিন। সেদিন কলেজ থেকে ফেরার পথে শিমুল ভাইকে দেখলাম এক মেয়ের সাথে রিকশায় যাচ্ছে, সবুজ রঙের একটা গেঞ্জি পরা। লোকটাকে যতই দেখি ততই ভালো লাগে, আর সাথে সাথে অস্থিরতাটা 10 গুণ বেড়ে যায়। পাশে বসা মেয়েটাকেও দেখলাম, সুন্দর বললেও ভুল হবে, এক কথায় অনন্যা। দুজনকে বেশ মানিয়েছে। না চাইতে চোখ এদের দিকে চলে যাচ্ছে। এত কান্না পাচ্ছে, ইচ্ছে করে ছুটে গিয়ে শিমুল ভাইকে কলার ধরে বলি, এ মেয়েটা কেন পাশে বসিয়েছেন, কেন এত হেসে হেসে কথা বলছেন ওর সাথে? এসব দেখে তো আমার কষ্ট হচ্ছে শিমুল ভাই। আমি তো আপনাকে ভীষণ রকম পছন্দ করি, অথচ আপনি এই মেয়েটাকে 6 বছর ধরে ভালোবাসেন। মানলাম এই মেয়ে অনেক সুন্দর শিমুল ভাই, আপনি তো সেদিনও বলেছিলেন আমি সুন্দর হয়ে গেছি। আমাকে তো আপনি সবার থেকে আলাদাভাবে তুলে রাখতেন। আপনি তো আমার প্রথম ভালোবাসা শিমুল ভাই। এলোমেলোভাবে ভেবেই যাচ্ছে এইসব, কিন্তু কোনো কোল কিনারা পাচ্ছিলাম না। সামনে তাকাতে দেখলাম জ্যাম ছাড়িয়ে তাদের রিক্সা অনেক দূর এগিয়ে গিয়েছে। কেন যেন মনে হচ্ছিল এভাবেই শিমুল ভাই আমার জীবন থেকে চলে গিয়েছেন। অপরিণত বয়সে প্রথম প্রেম আর বিক্ষিপ্ত মন নিয়ে খুব আশায় ছিলাম যে আমার ভাগ্যে যদি তিনি থাকতেন তাহলে একভাবে আমি তাকেই পাবই। কিন্তু তেমন কিছুই হলো না। বেশ জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হলো। ততদিন আমিও বুঝতে পারলাম যে আমার একতরফা ভালো লাগা তাদের এত বছরের ভালোবাসার কাছে খুব সাদামাটা তুচ্ছ। শিমুল ভাইয়ের বিয়ের কিছুদিন পরে আমরা দুজন বান্ধবী বিয়ে হয়ে গেল। বেশ স্বাভাবিকভাবে বিষয়টা মা বাবার চিন্তায় যোগ হলো। বেশ কিছুদিন ধরে সাদাব ভাই আগের মতো সময় দিয়ে পড়াচ্ছেন না, ঘন ঘন ছুটি নিচ্ছেন। পড়ায় যাতে পিছিয়ে না পড়ি সেজন্য বেচের সাথে পড়াতেন বিকেলে। পড়ানোর শেষে আবার সাদাব ভাই আমাকে বাসায় পৌঁছে দিয়ে যেতেন। দেখতে দেখতে ইন্টার প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেল। এর মধ্যে সাদাব ভাইয়ের মা এক গাদা মিষ্টি আর ফলমূল নিয়ে বাসায় উপস্থিত হলেন। আইসক্রিম প্যাকেটটা আমার হাতে দিয়ে বললেন, টুকি নে, এটা তোর জন্য। মা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, এত সব কিসের জন্য? মায়ের প্রশ্নে তোপে না টেকতে পেরে বলেই দিলেন যে সাদাব ভাইয়ের কাস্টমসে ভালো চাকরি হয়েছে। বাবা সেদিন বাসায় ছিলেন, সবাই খুব খুশি হলেন। আমি তো এতদিন জম ঠাকুরের কাছে থেকে রক্ষা পাবো বলে মা তো হাসতে হাসতে বলেই দিলেন, আমি তো ভেবেছিলাম কি না কি সাদাপের বিয়ে ঠিক হলো নাকি আবার। তো দাও তোমার মেয়েকে সাদাপের বউ করে নিয়ে যাই। ছেলে বিয়ে করানোর জন্য তো আমি এক পায়ে রাজি। তখন সাদাপকে আমার খুব পছন্দ। মা, ভাই আপনি কি বলেন? ছেলে তো আমার থেকে বেশি আপনারাই জানেন। আপনার মেয়ের জন্য আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবে, এই কথা আমি আপনাকে দিচ্ছি। আপা, আমি একটু ভেবেচিন্তে দেখি। তা তো অবশ্যই ভাই, আপনি চাইলে খোঁজখবরও নিয়ে দেখতে পারেন আমাদের দেশের বাড়িতে। আমি আপনার ঠিকানাও দিয়ে দিব। ওদের 3 জনের কথা শুনে আমার আর মনে করে ভয় পেতে হলো না। আত্মার প্রাণী তো কবেই শুকিয়ে গেছে। কই ভাবছিলাম এতদিনের জম ঠাকুরের কাছ থেকে মুক্তি পাবো, তা না, এরা সবাই ষড়যন্ত্র শুরু করে দিল। সাদাব ভাইয়ের সাথে বিয়ে 1-1.5 ঘন্টায় তো আমার কাটে না। আত্মা হাতে নিয়ে পড়তে বসি, সেখানে বিয়ে। তাদের কি আমার আত্মার ভয় নাই নাকি? রাতের খাবার যখন রুম থেকে বেরিয়ে শুনতে পেলাম মা বাবা এক প্রকার ঝগড়াঝাটি করছে, যা আমার এতখানি বয়সে আমি কখনো দেখিনি। বাবা মাকে খুবই ভালোবাসেন, আর কোনো কাজ করার আগে সে বাবার পরামর্শ গ্রহণ করে। তাহলে কি নিয়ে এত খেপেছেন? একটু মনোযোগ দিয়ে শুনতে পেলাম বাবা ইচ্ছে আমার চাচাতো ভাই রিয়াদের সাথে বিয়ে দেওয়ার। বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। আর তাছাড়া রিয়াদ এবার ঢাকা মেডিকেলে থেকে কার্ডিওলজিতে ইন্টার্নশিপ করছেন। ব্রাইট ফিউচার, MA করতে দেশের বাইরে যাবে। কিন্তু মা এতে রাজি না। পরিবারের আত্মীয়তা করলে সম্পর্কে ফাটল ধরে। মা সেটা কোনো মতেই চায় না। আর তাছাড়া রিয়াদের সেটেল হতে আরও 4-5 বছর। সে তুলনায় সাদাব ভাই এস্টাবলিশড। ঢাকায় নিজস্ব বাড়ি, পরিবারের কোনো ঝামেলা নেই। তার উপর কত ভালো চাকরি, মেয়েও তাদের কাছে থাকবে। সবশেষে বাবা মায়ের যুক্তির কাছে হার মেনে ঠিক করলো সাদাব ভাইয়ের দেশের বাড়িতে যাবেন এবং তাদের সম্পর্কে খোঁজখবর নেবেন। এই ব্যাপারে তারা কিছুই না বলা হয়। একমাত্র মেয়ে তার, 5-10টা নয়, 10টা জিনিসের বিচার বিবেচনা করে ঠিক হলো তবেই কথা আগাবেন তিনি। 10-5টা মানুষ যদি বলে হ্যাঁ ঠিক আছে, তাহলেই তিনি আগাবেন। সাদাব ভাইয়ের মা আসার 3 দিন পর সাদাব ভাই পড়াতে এলেন। উনিও সাথে করে মিষ্টি আনলেন। তার নতুন চাকরির কথা আবার নতুন করে আমাদের জানালেন।
তার এই কাজ থেকে আমরা বেশ বুঝতে পারলাম সাদাব ভাই তার মায়ের করা কোনো কাজের সম্পর্কে কিছুই জানেন না। বাবা সেদিন আলাপচারিতার ফাঁকে বুদ্ধি করে তাদের গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে নিলেন। আমার পরীক্ষা চলার কারণে সাদাব ভাই বলে গেলেন এখন থেকে রোজ আসবে। মা নতুন চাকরির কথা জানালেন যে ওটা জয়েনিং আরও 2 মাস পর। শান্তি নাই, কোনো কিছুতেই নাই। আগে পড়াতেন সপ্তাহে 5 দিন, যাও এই কয়েকদিনের ছুটিতে বেশ আরামে ছিলাম। এখন তো মনে হচ্ছে ছাই চাপা দিয়ে ধরবে। জয়েনিংটা 2 মাস পর কেন দিল আল্লাহ? কেন? এত দুঃসংবাদের মধ্যে যখন হঠাৎ করে মনে পড়ল সাদাব ভাইয়ের সাথে বিয়ের কথাটা, তখন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাও আসার কথা হচ্ছে, বাবা খোঁজ খবর নিলেন, আল্লাহ ভরসা কিছু একটা হয়ে ব্যাপারটা বাদ হয়ে যাক। সেদিন রাত্রে বাবা মায়ের সাথে কথা বলে ঠিক করলেন সকালে তিনি সাদাব ভাইয়ের গ্রামে যাবেন পরিচিতদের গোপন করে খোঁজ খবর নিয়ে আসতে। বাবা যথারীতি তার কথা অনুসারে খুব সকালে বেরিয়ে গেলেন। কি হচ্ছে এসব? দিব্যিতেও ছিল সব কিছু। আমি তো আমার কষ্ট নিয়ে বেশ ছিলাম না, আর ভালো লাগছে না কোনো কিছু। এদিকে সাদাব ভাইও রোজ আসছেন পড়ার অমনোযোগিতার জন্য রোজ ধমক খাচ্ছি। কি করব? আমার সব কিছুতে অশান্তি লাগছে, ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোনো একদিক চলে যাই। এখনই বিয়ে দেবার কি হলো আমাকে সেটাই ভেবে পাচ্ছি না। এই নিয়ে মায়ের সাথে খুব কথা কাটাকাটি হলো। মাকে দেখালাম ডাইনিংয়ের টেবিলে বসে ফ্যাস করে কাঁদুক। দুনিয়া আর ছেলে পেল না। সাদাব ভাই জুটলো আমার কাছে। তার আমারও যা কপাল, সুখে আছি নাকি কপাল ফাটিয়ে দেখতে ইচ্ছে করছে। বাবা ফিরে এলেন 3 দিনের মাথায়। হাত পা ব্যথা আর জ্বর নিয়ে তিনি খোঁজ নেবার কোনো কমতি রাখেননি। এমন খোঁজই নিয়েছেন যে একেবারে জ্বর বাঁধিয়ে এসেছেন। মা বাবাকে জিজ্ঞাসা করাতে বললেন আবহাওয়ার জন্য নাকি এমন হয়েছে, তাই উপর পুকুরে গোসল করেছেন। রাতে ডাইনিংয়ের রুমে বসে মা বাবা কথা বলা শুরু করলেন। রূপসী শীতলক্ষা নদী থেকে 1 কিলোমিটার দূরে সাদাব ভাইদের বাড়ি থেকে বাজার 10 মিনিটের রাস্তা। সাদাব ভাইয়ের বাবা ছিলেন সেখানকার হাই স্কুলের হেডমাস্টার, আর তার সাথে সাথে বাজারে তাদের নিজস্ব ভিটায় ছিল মুদির দোকান। এখন সেখানে মার্কেট করে দেওয়া হয়েছে। এক সারিতে নাকি 20টা দোকান। সবাই সাদাব ভাইদের বাড়ির কথা বলার সময় বাবার চেহারার ঝলকটা অন্যরকম ছিল। 98 ডিসিমের পুরো বাড়িটা একেবারে দেখলেন মনে হলো সেখানে পুরনো দিনের রাজপ্রাসাদ। ওই বাড়ির ছাদে দাঁড়িয়ে নাকি শীতলক্ষা নদী স্পষ্ট দেখা যায়। বাড়ির পেছনের দিকে বাঁধানো পুকুর, দুপাশে ফসলি জমি যা ইজারা দেওয়া আছে। বাড়ির মূল ফটকে বাগান। 2 জন ভাড়াটিয়া দেওয়া হয়েছে বাড়ি দেখাশোনা করার জন্য। তবে সাদাব ভাইয়ের মা হচ্ছেন ওনার বাবার দ্বিতীয় স্ত্রী। ওনার প্রথম স্ত্রী মারা যান ছোট ছেলের জন্ম দিতে গিয়ে। তারপর থেকে সাদাব ভাইয়ের মা সেই পরিবারে সামলে আসছেন। সাদাব ভাই 10 মাস বয়সে সাদাব ভাইয়ের বাবা মারা যান। তখন থেকে একা হাতে তিনি তার 4 ছেলে মেয়েকে মানুষ করে এবং সংসার সামলে আসছেন। বড় ছেলে বিয়ে করে বউকে নিয়ে ডেনমার্ক আছে। মেয়ে দ্বিতীয়, তাকে বিয়ে দিয়েছে যশোর, জামাই নামি দামি শিল্পপতি। সাদাব ভাইয়ের বড় তিনি আছে রাজশাহীতে। সেখানে বিয়ে করে সেটেল হয়েছে, কারণ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের প্রফেসর। ছুটি কাটাতে বাড়িতে আসেন প্রায় সবাই। আর সাদাব ভাই বোনদের মধ্যে ছোট। এই এলাকায় সাদাব ভাইয়ের মায়ের বেশ সুনাম রয়েছে, কারণ প্রথম সংসারে ছেলে মেয়েদের কখনো পর ভাবেনি, আর ছেলেমেয়েরাও তাকে সবসময় মূল্যায়ন করে গেছেন। কিছু শুনে আমি বেশ হতাশ হলাম। শেষ রক্ষা তাহলে আর হলো না। আমি মনে হয় আল্লাহর প্রিয় হয়ে গেলাম খুব জলদি। তখনই আশার আলো জ্বালিয়ে মা বললেন সবই ঠিক আছে, সাদাব ছেলে মানুষ, তারও তো একটা মতামত আছে। আমি আপার সাথে কথা বলি এই ব্যাপারটা কি বলে। বাবা মায়ের সাথে কথায় সায় দিলেন। আমি তো পারি না লাফিয়ে ফ্লোরে ফাটিয়ে ফেলি, কারণ আর যাই হোক সাদাব ভাইয়ের মতন একজন ব্রিলিয়ান্ট ছেলে আমার মতন গাধীকে বিয়ে করবেন না। কত ভালো চাকরি আর কত ভালো দেখতে, ওনার কি মেয়ের আকাল পড়বে নাকি? শুধু এতদিন টেনশনে করে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হলো, আর এতদিনের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথাই বাড়িতে শুনিনি। এর মধ্যে মা, শিমুল ভাই আর নতুন বউকে দাওয়াত দিলেন আমাদের পরিবারে। এই উপলক্ষে সাদাব ভাইও দাওয়াত দিলেন, সাথে চাচাদেরকেও। মোট কথা নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। শুক্রবার হওয়ায় সবাই উপস্থিত হলো। শিমুল ভাই আর তার বউকে দেখে মনে হলো আমার চেয়ে মনে হয় এই মেয়েকেই তার পাশে বেশি মানিয়েছে। তাদের এত হাসি খুশি দেখে নিজেরও ভালো লাগছিল।
যাক, ভালো লাগার মানুষটা ভালো আছে, এতেই আমি খুশি। সাদাব ভাইরা আসলো একটু কিছুক্ষণ পরে। সেদিন সাদাব ভাইয়ের বোনও এসেছিল। আন্টি আর আপু আগে ঢুকলেন। সাদাব ভাই ঢুকলে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে। পিচ্চিটা দেখতে ছিল পুরাই আপুর মতো। খুব ফর্সা না, তবে বেশ মায়াবী চেহারা, চুলগুলো মাঝারি, ঝুটি করা, একটা সাদা ফ্রক। আমি তো পারি না, খেয়ে ফেলি। না পেরে সুফিয়া খালাকে দিয়ে সাদাব ভাইয়ের কাছ থেকে আনিয়ে কোলে নিলাম। সাদাব ভাইয়ের দিকে তাকিয়ে একটু অবাকই হলাম। একদম ফর্মাল লুক, কালারফুল একটা স্ট্রাইপের শার্ট আর কালো প্যান্ট। অফিস থেকে সোজা চলে এসেছে মনে হচ্ছে। পরে মনে পড়ল আজ তো শুক্রবার, আর মাথা ঘামালাম না। একে একে সবাই খাওয়া হলো। আমরা মেয়েরা বসলাম একেবারে পরে। বেশ হাসি ঠাট্টা করতে করতে খাওয়া শেষ করলাম। কিন্তু এরপর যে এত বড় চমক আমার জন্য অপেক্ষা করছিল আমি গুণাক্ষরও টের পেলাম না। অনেকটা ঘোষণা করার মতোই করে সাদাব ভাইয়ের মা আমার আংটি পরিয়ে দিল। সাদাব ভাইয়ের বড় বোন বেশ কয়েকটা গিফটও শপিং করে নিয়ে এসেছিলেন। মা বাবাও সাদাব ভাইকে চেইন পরিয়ে দিলেন, সাথে শার্ট প্যান্টের কাপড় দিলেন। আমি একদম স্তব্ধ হয়ে বসেছিলাম। একবার সাদাব ভাইয়ের দিকে তাকালাম। ওনাকে দেখে আমার খুব স্বাভাবিক মনে হচ্ছে। ওনাকে তাহলে কি উনি রাজি হয়ে গেছেন? কেমন যেন স্বপ্নই লাগছে সব কিছু। সুফিয়া খালা আর শিমুল ভাইয়ের বউ মিলে আমাকে ঘরে নিয়ে এলেন। একটু পরেই স্বামী খুশিতে গদগদ করতে ভেতরে ঢুকলেন। দোস্ত, সামনে শুক্রবারেই তোমার কেল্লাফতে। ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছে। ইস, আমি আগে দেখলে তো আমি বিয়ে করে নিতাম। বিয়ের দিন তাই ঠিক করে মুরব্বীরা সবাই দরুদ পড়ে আর দেরি করলে না। আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে পড়বে। শিমুল ভাই তার বিদেশ থেকে আনা ক্যামেরা দিয়ে আমার আর সাদাব ভাইয়ের বেশ কয়েকটি ছবি তুললেন। দুজনই সোফায় বসা, লজ্জায় মাথা নিচু করে বসে আছি। অভিমানে মাথায় তুলতে পারছিলাম না। যাকে নিয়ে স্বপ্ন দেখেছি জেগে জেগে, সেই আজ আমার সামনে বসে আছে অন্যজনের সাথে স্মৃতি গড়ে দিতে। অথচ এই পাশে বসা মানুষটাই আমার কাছে অবাঞ্ছিত। তাকে আমি চাইনি, গুণাক্ষরেও না। চোখ ফেটে কান্না চলে এলো যখন শিমুল ভাই বললেন, তুলা এদিকে একটু হাসি হাসি করে তাকা। ভাইয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মাঝখানে গ্যাপটা ছবিতে ভালো লাগছে না। সাদাব ভাই আমার গা ঘেঁষে বসলেন। না, তবে মাঝখানে দূরত্বটা বেশ কমে সুন্দর করে বসলেন। শিমুল ভাই আবার বললেন, তুলা তোর মুখটাই দেখা যাচ্ছে না, তাকা এদিকে। একটু ব্যথা করছে এভাবে বসে থাকতে। তখন আমারও কি হলো জানি না, দু হাতে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলাম। মুরব্বীরা সবাই আশেপাশে ছিলেন। কান্না শুনে সবাই এদিকে চলে এলেন। বাবা এসে আমাকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমার কান্না থামারই কথা নাই। আমি বাবাকে না ধরে তখনও কেঁদে যাচ্ছি। খুব অভিমান হচ্ছিল তখন সবার ওপর। কাউকে সহ্য করতে পারছিলাম না। শিমুল ভাইকে আমি অবিশ্বাস্যভাবে সহ্য করতে পারছিলাম না তখন। কেন উনি আমার ছবি তুলবেন সাদাব ভাইয়ের সাথে? ওনাকে কি আমি আমার মাথার দিব্যি দিয়েছি যে ছবি তুলতেই হবে? উনি কেন এলেন আমাদের বাসায়? এই লোকটা কেন এলো? উনি আমার ভালো থাকা কেড়ে নিয়েছে, আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। উনি এখনও কেন যাচ্ছে না? কিন্তু মুখ থেকে একটা শব্দ বের হলো না। ততক্ষণে হেসকি উঠে গিয়েছে আমার। বাবা কোনোভাবে আমাকে শান্ত করতে পারছেন না। মা এলেন সাথে সুফিয়া খালাকে নিয়ে, আমাকে ভেতরে নিয়ে গেলেন। যাওয়ার আগে সাদাব ভাইয়ের মা বোন এলেন, আমাকে বেশ বোঝালেন, ভয় পেতে বারণ করলেন। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে, বিয়ের ব্যাপারটা মেনে নিতে হবে। আমি চুপ ছিলাম সেদিন। অনেকক্ষণ কান্না করার কারণে মাঝে মধ্যে ফুপিয়ে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু চোখে কোনো জল ছিল না। রাতে বাবা মা দুজনে আমার রুমে এলেন। রাগটা তখন কিছুটা কমেছে। জুড়ে দিলাম চিল্লাচিল্লি। এক পর্যায়ে বলে দিলাম আমার মতামত না নিয়ে কেন তারা বিয়ে ঠিক করলেন। মা বেশ বিরক্ত নিয়ে জানতে চাইলেন আমি কেন এই বিয়েতে রাজি না, তার যুক্তিযুক্ত কারণ দর্শাতে। আমি বলে দিলাম সাদাব ভাইকে আমি কখনো সেভাবে দেখিনি। জবাবে মা বললেন, সাদাব তোমাকে পড়াতেন, তাকে তুমি অন্য চোখে কেন দেখতে যাবে? তাছাড়া সাদাব ছেলে হিসেবে ভালো, তাই তোমার বাবা আর আমি তোমার জন্য তাকে ঠিক করেছি। এখানে তোমার ভাবাভাবির কি আছে তাই তো বুঝতে পারছি না। অন্য কোনো কথা থাকলে বলো। আমি না দমে আবার বললাম, সাদাব ভাই অত্যন্ত রাগী, ওনাকে আমার ভয় করে। পরনে 1 ঘন্টায় আমার কাছে দুযোগের মতো মনে হয়। সেখানে সারা জীবন কীভাবে আমি থাকবো? মা মুচকি হেসে উঠলেন, আমার কাছে এসে আমার হাতটা ধরে কোলের উপরে রেখে বললেন, তোমার বাবার রাগ সম্পর্কে আশা করি তোমার ধারণা আছে। কি আছে না? আমি হ্যাঁ সূচক দিয়ে মাথা নাড়ালাম। আমাকে দেখি কি মনে হয় আমি তোমার বাবার সাথে অসুখী?
আমি এবার মাথা নাড়লাম ডানে বামে হেলিয়ে। মা আবারও বললেন, সাদাবকে তুমি একজন শিক্ষক হিসেবে জানো, এর বাইরে গিয়ে সে তোমার সাথে মিশে নাই বলে তুমি ভয় পাচ্ছ। এবার বাবা ও মায়ের আমার পাশে বসলেন। আমার মাথাটা তার বুকে নিয়ে বললেন, তুমি আমাদের একমাত্র সন্তান তুলি, তোমার জন্য বিন্দুমাত্র খারাপটা আমরা কখনো চিন্তা করব না। আশা করি এই ভরসাটা তুমি আমাদের উপর রাখো। আর কিছু বলতে পারলাম না সেদিন। বাবাকে জড়িয়ে শুধু এতটুকুই বললাম, আমাকে এত দ্রুত পর করে কেন দিচ্ছ তোমরা? আমাকে ছাড়া একা থাকতে পারবে তো? আর বলতে পারলাম না, হাউ হাউ করে কাঁদতে শুরু করলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা চোখের জলটা আমি সেদিন দেখতে পাইনি, তবে মাকে দেখেছি আমার হাতখানা নিজের দুই হাতে নিয়ে চুমু খেতে খেতে কাঁদছেন। এই কান্নাটা আমার জন্য, আমার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। নিজের জন্য অন্যের চোখে জল গড়তে যখন দেখবেন, আলাদা একটা প্রশান্তি আছে, কিন্তু আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে বিয়েটা হয়ে গেলেই আমি তাদের থেকে দূরে চলে যাব, এই মানুষগুলো পর হয়ে যাবে। মা বাবা আমাকে বুঝিয়ে শুনিয়ে চলে গেলেন। রাত্রে খুব বৃষ্টি হলো। সারা রাতি সিলিংয়ের দিকে তাকিয়ে বৃষ্টির ঝমঝম আওয়াজটা শুনছি। আমার বিয়ে ঠিক হয়েছে খবরটা পাড়া প্রতিবেশী জানাজানি, সাথে সাথে আমরাও। আরও একটা বিষয় সবাই জেনে গেল, সেটা হলো লোকমুখে রচিত আমার আর সাদাব ভাইয়ের প্রেমের কাহিনী। এবং এই কাহিনীর রচনাতে তারা একাধারে সংযোজন, প্রযোজক এবং সমালোচক ভূমিকা পালন করলেন বিনা বেতনে। তাদের ভাষ্যমতে সাদাব ভাইয়ের সাথে পড়ানোর সূত্রে থেকে নাকি আমাদের প্রেম। কত কত মানুষ আমাদের সাথে একসাথে ঘুরতে বেড়াতে দেখেছেন। এখন হয়তো কোনো কেলেঙ্কারি হয়েছে, তাই মেয়েকে বিয়ে দিচ্ছে মাস্টারের সাথে। আমাদের অবাক করে দিয়ে চাচা চাচিকেও দেখলাম সেই কথায় তাল মেলাতে। কথা ছিল ওনাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার, কিন্তু তা না করে তাড়াহুড়ো করে মাস্টারের সাথে বিয়ে দেওয়ার নিশ্চয়ই কোনো বড়সড় কারণ আছে। আমি এইসব শুনে শুনে হেসেছিলাম। তাদের সন্দেহ তো যুক্তিসঙ্গতই। সাদাব ভাইয়ের সাথে আমি কতবারই বাইরে গিয়েছি, তবে সেটা আমাদের প্রয়োজনে, আর সাদাব ভাই গিয়েছে তাদের দায়িত্ব থেকে। বাবা যেদিন সাদাব ভাই আবার ডাকলেন এবং তাদের সব খুলে বললেন, কারণ তিনি চান না পরে এইসব কথা জেনে তার মেয়ে কষ্ট পায়। আংটি পরিয়ে যাওয়ার দুদিন পর থেকে শুরু হয়েছে আমার ভয়াবহ রকমের পেট খারাপ। দিনে রাতে কতবার বাথরুমে ছুটেছি তার কোনো হিসাব নেই। বলতে গেলে বাথরুমে দৌড়াতে দৌড়াতে আমার ঊর্ধ্বশ্বাস পায়। প্রথম দিন বাসায় আর কিছুই জানালাম না, ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক তো দূরের কথা, আরও বেশি পরিমাণে হয়ে গেল। সেদিন সাদাব ভাইয়ের মা ফোন করে জানালেন আমাদের নিয়ে নাকি শপিংয়ে বের হবে, কিন্তু আমি আমার ঘর থেকে মেইন দরজা পর্যন্ত যাবারই সাহস পাচ্ছি না। একটু হাঁটাহাঁটি করলে বাথরুমে ধরে যাচ্ছে। উপায় না পেয়ে মাকে খুলে বললাম আমি অসুস্থ, শুনে তারা কাল যাবে বলে জানালেন। মাও আশায় ছিলেন আমি সুস্থ হয়ে যাব কালকের আগেই, কিন্তু মরার পেট খারাপ আর ছাড়লো না। ডাক্তার দেখিয়েও কোনো কাজ হচ্ছে না, কারণ পাকস্থলী গরম হয়ে হজমের সমস্যা হচ্ছিল। উপায়ন্ত না দেখে মা তাদের সব খুলে বললেন। মান সম্মান ধূলিসাৎ। আমাকে ছাড়া শপিং করে সব জিনিসপত্র বুঝিয়ে দিয়ে গেলেন। গয়নাটা জুয়েলার্স থেকে এখনও দেয়নি বলে তারা আবার গয়না গড়তে নিয়ে আসবেন। এদিকে আমার পাতলা পায়খানা থামার নামই নেই। পানি শূন্যতা দেখা দিয়েছে, তার সাথে দুর্বলতা আছে। ডাক্তার দেখে স্যালাইন প্রেসক্রাইব করে গেছেন দিনে 4টা। একজন কম্পাউন্ডার এসে বাসায় আমার হাতে ক্যানোলা ফিট করে দিয়ে গেছে, স্যালাইন চালু করে দিয়ে গেছেন। এদিকে বাসায় আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। যে আমাকে দেখছেন সেই আফসোস করছেন। আর মায়ের 3 বেলা খাবার খাওয়ানোর সময় কান্নাকাটি তো আছেই। খাওয়া দাওয়া ওর স্যালাইন, চিরা, কলা আর ডাল বাদে কিছুই না। চোখের নিচে কালি পড়েছে, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। স্বামী তো এসে বলতে শুরু করেছে, কিরে বিয়ের কোণে বিয়ের টেনশনে হাঁকতে হাঁকতে তো দেখি সিরিয়াস অভুক্ত প্রাণীদের পরিণত হয়েছিস। স্বামীর কথা পাত্তা না দিয়ে সেদিন কাচুমুচু করতে করতে বাথরুমে ঢুকেছিলাম। এর মধ্যে স্যালাইনরত অবস্থায় আমার হবু শাশুড়ি এসে আমাকে দেখে গয়না দিয়ে গেলেন। বিয়েবাড়িতে সবাই মজার মজার খাবার খায় আর আমি চিরা কলা খাই, সাথে স্যালাইন। গায়ে হলুদের দিনও সকালে কম্পাউন্ডার এসে স্যালাইন অন করে গেছেন। আমার শোচনীয় অবস্থা দেখে সাদাব ভাইয়ের মা দূর শাশুড়ি সকালে এসে নতুন শপিং করে দিয়ে গেলেন আর বলে গেলেন বিয়ে গায়ে হলুদে যেন একটা এখান থেকে শাড়ি পরি। মনে মনে একটা বড় হাঁপ ছাড়লাম, ওসব ভারী কিছু পরতে হবে না বলে। গায়ে হলুদের দিন সকালের পর থেকে আমার অবস্থা কিছুটা ভালো, কিন্তু তারপরেও মা কোনো রিস্ক নিলেন না। নিজ দায়িত্ব থেকে ডাবের পানি না হয় স্যালাইন খাইয়ে যাচ্ছেন, আর ঘর ভর্তি মেহমানের সামনে জিজ্ঞাসা করে যাচ্ছেন আবার বাথরুমে গিয়েছিলি নাকি, গেলে কয়বার, পায়খানা কেমন হচ্ছে। আমি যতই মাকে আস্তে আস্তে করে কথা বলতে বলি মা খেপে যায়।
গায়ে রোগ নিয়ে ভদ্রতা নাকি তার ধাতে নেই। আমি চোরের মতো এদিক সেদিকে তাকায় দীর্ঘশ্বাস ছাড়ি। বাথরুমে আসা যাওয়ার পরিমাপ বেশ কিছুটা কমে এসেছে। সকালের দিকে স্যালাইন শেষ করিয়ে মা আর সাদাব ভাইয়ের মা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। উনি বিয়ের কাপড় দিয়ে আর যাননি। শুনেছে মা ডাক্তারের কাছে নিয়ে যাবেন আমাকে, তাই তিনিও রয়ে গেলেন আমার সাথে যাবে বলে। এদিকে আমার অবস্থা কাহিল। এ বলছে এটা কর, এটা খা, সেটা খা। কী রে, পেটের কী অবস্থা? আজকে কবার গেলি রে? ছাদে উঠতে পারবি নাকি একটা পট কিনে আনবো বাজার থেকে? যাকে বলে এক ধরনের অসুস্থ মশকরা। ছোট বড় যে যেভাবে পারছে করে যাচ্ছে। একটা সুতি থ্রি-পিস পরে রেডি হয়ে নিলাম। বাবা গেটের কাছে সিএনজি নিয়ে এসেছে। মা আর আমার হবু শাশুড়ি প্রায় ধরে নিয়ে সিএনজিতে উঠে আনেন। এ দেখে আবার নতুন মশকরা তো মেতে উঠেছে সবাই। আহারে কোণে আমাদের হাঁকতে হাঁকতে দুর্বল হয়ে গেছে। আচ্ছা যা, তোকে বিয়েতে একটা কার্টুন স্যালাইনই উপহার দিব। ছি ছি, এই দিন আমার দেখতে হলো। অন্য সবাই ঠিক আছে, কিন্তু সাদাব ভাইয়ের মায়ের সামনে এগুলো বলতেও ছাড়লো না ওরা। আর যাই হোক, সম্পর্কে তো শাশুড়ি নাকি, লজ্জায় পারি না দৌড়ে পালাই। ওরা আমাকে কোনোদিনও ছাড়লো না। ওদের মস্করাতে পাত্তা না দিয়ে চলে আসতে নিলে শুরু করলাম। কিরে তুই কই যাস? আবার পাইছিস নাকি? কিরে এবার গেলে কয়বার হইবে? হাফ সেঞ্চুরি হয়েছে নাকি? এই তাইলে কিন্তু সেলিব্রেশন হবে। সব খরচ দিবে ওর জামাই। কি বলো সবাই? ভাবা যায় এগুলো? আহত চাতক পাখির মতো আমি তাদের দিকে চেয়ে দেখে হাসি আর ভাবি যদি সত্যি সত্যি টাকাটা চেয়ে বসে। আচ্ছা সাদাব ভাইয়ের কাছে গিয়ে কি বলবেন? সাদাব ভাই তুলে হেগে হেগে সেঞ্চুরি করে দিয়েছেন, টাকা দেন। সাদাব ভাই কি টাকা দিবেন? ছি ছি, সব কি ভাবছি আমি? মগজ ঘিলু সব মনে হয়। হাঁকতে হাঁকতে টয়লেটে ফেলে এসেছি। সব দোষ ওদের। সময় আমারও আসবে। সিএনজিতে উঠে বসার পরই খেয়াল করলাম কোত্থেকে যেন সাদাব ভাই হাওয়ার মতো উড়ে এসে সামনে ড্রাইভারের সাথে বসে পড়লেন। আমার অবস্থা তখন হাই হাই। উনিও কি আমার সাথে যাবেন নাকি? রাস্তাঘাটে যা একটা অবস্থা, আমার যদি রাস্তাতেই বাথরুম পাই তাহলে কিভাবে করব? এমনিতেই অস্বস্তিতে ছিলাম। ওনার মা যাবেন বলে বাড়ি থেকে বের হওয়ার আগে কতবার করে বললেন, টুকি চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। সিএনজিতে ওঠার আগেই বলছিলেন, টুকি মা লজ্জা পাস না, বাথরুম পেলে কিন্তু বলিস। উফ, ভাল লাগে। আর এর উপর মরার উপর খাড়ার ঘায়ের মতন উনি এসে জুটলেন। দুজনে মাঝখানে বসিয়ে দিলেন আমাকে। ডাক্তারের কাছে যাবার পর সিরিয়ালে বসে আছি। সাদাব ভাইয়ের কাছে সাথে দাঁড়িয়ে যেন করিডোরে কথা বলছেন। জিন্সের সাথে হালকা বেগুনি রঙের একটা স্ট্রাইপের গেঞ্জি পরেছেন, পায়ে কালো বেল্টের চটি জুতো। মাঝে হাসছেন আর মাঝে মাঝে গম্ভীর মুখে কথা বলছেন। ওনার গতিবিধি দেখতেই সময় পার করছিলাম যাকে বলে। এর মধ্যে আমাদের ডাক এলো। ভেতরে ঢোকার সময় দৌড়াদৌড় পড়ে ঢুকলাম যেন সাদাব ভাই না ঢোকেন। আল্লাহ আমার কথা শুনলেন, সাদাব ভাই আমার সাথে ঢুকলেন না। এদিকে ডাক্তার আমার মান সম্মানের পোস্টমর্টম করতে করতে এক এক করে প্রশ্ন করেই চলছেন। আমার ইতস্তত হয়ে যাওয়া দেখে বারবার বলছেন যেন কোনো কিছু না লুকায়। এদিকে আমার কথা শুনে উনি বললেন যে মেডিসিন লিখে দিচ্ছি। তবে উনি বেশ দুর্বল পানিশূন্যতা দেখা দিয়েছে, স্যালাইন দিতে হবে আরও 3টের মতো। মেডিসিন নেবার পরও যদি অবস্থা পরিবর্তন না হয় তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর ঘুম যেন পরিপূর্ণ হয়। ডাক্তারের কথাগুলো শুনে মা বেশ বিরক্ত আমার ওপর। সাদাব ভাইয়ের মায়ের প্রেসক্রিপশনটা নিয়ে আবার ডাক্তারের চেম্বারে ঢুকলেন। মা আমাকে রেগে মেগে জিজ্ঞাসা করে ফেললেন, সত্যি করে বলতো তুলি, রাস্তা থেকে কোনো গু গোবর খেয়েছিস? আমি কাঁদো কাঁদো হয়ে বললাম যে পরীক্ষা দেওয়ার পর কি আমি বাইরে বেরিয়েছি নাকি? তাহলে কোথা থেকে কি আবার খাবো? বাকিটা সাদাব ভাইয়ের মা সামলে নিলেন, নয়তো মা আমাকে ধোলাই আজকে শুরু করে দিত। প্রায় 10-15 মিনিট পর সাদাব ভাই বেরিয়ে এলেন। ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। একটা চেয়ারে বসে পড়লাম। কি করব? বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না। হাত পা যেন ছিঁড়ে পড়বে এমন অবস্থা। এত ক্লান্ত লাগে বলাই বাইরে। মা আর শাশুড়ি আমার সামনে দাঁড়িয়েছিল। সাদাব ভাই বেরোনো মাত্রই তারা জিজ্ঞাসা করতে লাগলেন, ডাক্তার কী বলেছেন? সাদাব ভাই আমার দিকে একবার তাকালেন। আমি ওনার দিকে তাকিয়েছিলাম বলেই চোখাচোখি হয়ে গেল। একেবারে নির্লিপ্ত চাহনি যাকে বলে। আমার থেকে নজর সরিয়ে ওনার আস্ত করে বললেন, দুর্বলতা বেশি, যা মেডিসিন দিয়েছে আশা করে কাজ হবে। মায়েদের সাথে কথা বলে মেডিসিন কিনতে যাচ্ছেন বলে আমাদের সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন। ওখানে বসে আমরা বেশ জীবনে চলে এলো।
এর মধ্যে মা আর সাদাব ভাইয়ের মা দুত্তুরি শাশুড়ি মিলে কথা বললেন। ওনাদের কথায় আমার জন্য চিন্তা স্পষ্ট। মা ততক্ষণ ওনাকে বলে দিয়েছেন সাদাব ভাইয়ের প্রতি আমার কাঁপাকাঁপি লেভেলের ভয়ের কথা। জবাবে সেদিন উনি আমাকে আশ্বস্ত করলেন। এর মধ্যে সাদাব ভাই চলে এলেন। মা আমাকে ডেকে নিলেন। সিএনজিতে ওঠার সময় সাদাব ভাই আমার হাতে একটা মামপানির ঠান্ডা বোতল ধরিয়ে দিয়ে বললেন, এতে গ্লুকোজ দেওয়া আছে, বাড়ি যেতে যেতে যেন ফিনিশ করে ফেলি। আমার সাথে ওনার কথা হলো প্রায় 6 দিন পর। যদিও জবাবে আমি কিছুই বলিনি, চুপচাপ হাতে বোতল নিয়ে বসেছিলাম। উনি কথাটা বলে সামনে বসে পড়লেন। এবার আর আমি মাঝামাঝি বসি নাই, একপাশে বসেছি। সাদাব ভাই ব্যালেন্স করার জন্য তাদের পেছনের গ্রিলটায় বাহুতে গুজে দিলেন। হাতটা ছিল একেবারে আমার চোখ বরাবর। কোনো কাজ না পেলে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। আমাকে আর মাকে আমাদের গেটের সামনে নামিয়ে দিলে ওনাদের সেই সিএনজি করে চলে গেলেন।